ঢাকায় ঘটে যাওয়া ভূমিকম্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই নগর ঠিক কতটা ঝুঁকির উপর দাঁড়িয়ে আছে। যথাযথ নিয়ম না মেনে তৈরি ভবন, সংকীর্ণ রাস্তা আর দুর্বল অবকাঠামো সব মিলিয়ে বড় ধরনের ভূমিকম্প হলে পরিস্থিতি হয়ে উঠতে পারে ভয়াবহ। বিশেষজ্ঞরা বহুদিন ধরেই দিচ্ছেন এমন সতর্কবার্তা। দায়িত্বশীলদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সহকর্মী নাহিদ হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তাজনুর ইসলাম। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডই ঢাকাকে মনে করিয়ে দিয়েছে ভয়াবহ ভূমিকম্পে এই নগর কতটা অসহায়। যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তিস্থল ছিল ঢাকার খুব কাছেই, ফলে মাত্র কয়েকটি ঝাঁকুনিতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা শহরে। শুক্রবারের ধাক্কায় মেট্রো রেলের অন্তত 6টি স্টেশনে বিভিন্ন জায়গায় মিলেছে ফাটলের দেখা। একটু ভয় তো কাজ করে, আমার মনে হয় কাজগুলো এত ইয়ে হয় নাই, শক্তিশালী হয় নাই আর কি। এখানে বারবার ইন্সপেকশন করানো উচিত, আবার ওয়ার্ক করা উচিত। যারা দায়িত্বে আছে এরা এটা হলো মেনটেন্যান্স করার জন্য জোরদার করা আছে, দেখা হচ্ছে যে কোন জায়গায় প্রবলেম, এটাতে আমরা বুঝবো না যে কোন জায়গায় প্রবলেম আছে কিনা। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, এই করে কিছুক্ষণ পর আর কি একটু স্বস্তি রয়েছে। আতঙ্ক হয়ে গেছে সবাই, আমি তো দেখছি অনেকেই হই হল্লা করতেছে, আর নিজের কাছেও একটা আতঙ্ক বিরাজ হয়েছে। পুরান ঢাকাকে যেন দ্রুত এটাকে নতুন করে আবার এই ইয়েকে আমি ভেঙে বলবো না, জাস্ট এটাকে যেভাবে সংস্কার করে যেটাকে আবার রিডেভেলপমেন্ট করা যায়। বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের ভূমিকম্প মোকাবেলার জন্য মোটেই প্রস্তুত নয় এই শহর। বড় কোনো বিপদ যদি ঘটেই যায় তবে পুরান ঢাকার মতো এলাকা পুরোপুরি ধসে যাবে। বলা যায় দাঁড়ানোর মতো রাস্তাও থাকবে না তখন। অন্যদিকে আহতদের চিকিৎসা দিতে ফুরিয়ে যাবে হাসপাতালের রসদ। বিপুল সংখ্যক মানুষ উদ্ধারে আধুনিক প্রযুক্তির ঘাটতি 2013 সালে রানা প্লাজা ধসেই প্রমাণিত হয়েছে। ঢাকার যে রাস্তাঘাটের যে অবস্থা, এই রাস্তাগুলো দিয়ে এখনই তো বড় গাড়ি যেতে পারে না, আর বিল্ডিংগুলো যখন কলাপস করবে, রাস্তার উপর পড়বে, তখন তো যাওয়ার কোনো সুযোগই থাকবে না, উদ্ধার করার কোনো সুযোগই থাকবে না। এগুলো ভেবে দেখতে হবে যে সেখানে রাস্তাঘাট সম্প্রসারণ করে অথবা যে ভবনগুলো ভালনারেবল সেগুলোকে চিহ্নিত করে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। নগর পরিকল্পনাবিদদের মতে ভূমিকম্প হওয়ার সময় আমরা কিছুই থামাতে পারি না, নিতে পারি কেবল প্রস্তুতি। আমাদের সমস্যা চিহ্নিত, এখন মনোযোগী হতে হবে আসল কাজে। এত বড় দুর্যোগের যদি রেডি থাকতে হয়, শুধুমাত্র ভবন না, ভবন, অবকাঠামো, পরিকল্পনা, এই তিনটার ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোচ্চ গুরুত্ব, প্রাধিকার এবং এনফোর্সমেন্টের ক্ষেত্রে জিরো টলারেন্স এগুলো দরকার ছিল। কিন্তু রাষ্ট্রের পলিটিক্যাল ফোর্স এই ক্ষেত্রে নিশ্চুপ ছিল, এবং পলিটিক্যাল ফোর্সের সাথে আমাদের ব্যুরোক্রেটিক ফোর্স, যে নগর সংস্থাগুলো আছে, তারাও কিন্তু এই ক্ষেত্রে নির্বিকার ছিল। শুধু না, তার দুর্নীতিগ্রস্ত ছিল। সব পর্যায়ে সচেতনতার ঘাটতি আরও ভাবনার কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় উপর থেকে লাফিয়ে পড়ার ঘটনায় প্রমাণ করে দুর্যোগকালীন সাড়াদানে রয়েছে পর্যাপ্ত বোঝাপড়ার ঘাটতি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম মহানগরীর 2.5 লাখেরও বেশি বহুতল ভবন। উচ্চমাত্রার ভূমিকম্প হলে বড় বিপর্যয় হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ কোনো সংস্থার। এমনকি অতি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণেরও নেই কোনো উদ্যোগ। চট্টগ্রামের মনসুরাবাদ ডিটি রোডে স্টার বিল্ডিং নামে 6তলা ভবনটি আগে থেকেই কিছুটা হেলে পড়া। শুক্রবারের ভূমিকম্পে আরও হেলে এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। ভবনে বসবাসরতরা এবং পাশের প্রতিবেশীরা আছেন আতঙ্কে। রাস্তা আছে, পাশে বিল্ডিং আছে, এখন সব দিক দিয়ে মিলাই এটা আসলে একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আতঙ্ক বিরাজ করতেছে, যে কোনো মুহূর্তে এটা একটা বড় একটা দুর্ঘটনার কারণ হতে পারে, অনেক জানমালের ক্ষতি হতে পারে। একটা বিল্ডিং যদি স্বাভাবিক হেলে পড়ে, সবাই তো একটু আতঙ্ক থাকে। অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে এবং অনেক প্রাণহানিও হতে পারে। মূলত মিয়ানমারের টেকটনিক প্লেটের 1.5 থেকে 200 কিলোমিটারের মধ্যে চট্টগ্রামের অবস্থান, ফলে এই অঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেশি। কয়েক বছর আগের এক জরিপের তথ্য মতে চট্টগ্রাম মহানগরীর 3,82,000 ভবনের মধ্যে অন্তত 2,67,000 ভবন ভূমিকম্প ঝুঁকিতে। সংশ্লিষ্টদের মতে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হলে প্রায় 75% ভবন ক্ষতিগ্রস্ত হবে। রাতে ভূমিকম্প হলে প্রাণহানি হবে অনেক। মোকাবেলায় নেই কোনো প্রস্তুতি। ফায়ার ব্রিগেড এককভাবে তো এরকম একটা ম্যাসিভ ডিজাস্টার এককভাবে মোকাবেলা করতে পারবে না, সাথে অন্যান্য যে অ্যাসিস্ট্যান্স সেটা দরকার হবে। তাকে আমরা অনুমোদন দিয়েছি, ধরেন
60%, কিন্তু সে সেখানে 70 বা 75% তারও বেশি জায়গা দখল করে নিয়ে সে নির্মাণ করে। তারপরও দেশের দ্বিতীয় বৃহত্তম এই নগরে নির্মিত হচ্ছে নকশা বহির্ভূত অনুমোদিত বহুতল ভবন, মানা হচ্ছে না বিল্ডিং কোড। ঝুঁকিপূর্ণ হিসেবে স্বয়ং সিডিএর চিহ্নিত করা 13,672টি ভবনও ভাঙা হয়নি। যে বিল্ডিংগুলো এখন উঠছে, যাতে এখন থেকে ওই ভবনগুলো কি সঠিকভাবে ওঠে, সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে আমরা এগুলোকে দেখছি। 2016 সালের 13 এপ্রিল 6.99 মাত্রার ভূমিকম্পে চট্টগ্রামে 12টি ভবন হেলে পড়ে। এর আগে 1997 সালের 21 নভেম্বর 6.1 মাত্রার ভূমিকম্পে প্রাণহানি হয় অন্তত 30 জনের। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় অভিযুক্ত 13 সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়েছে। এই মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য হতে পারে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গুমের 2 মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এই মামলার পরবর্তী শুনানির দিন সেনা কর্মকর্তাদের সশরীরে উপস্থিত পরিবর্তে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবীরা। এর আগে গত 8 অক্টোবর গুম ও জুলাই হত্যাকাণ্ডের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 1, যার মধ্যে 25 জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। পরবর্তীতে 22 অক্টোবর সেনাবাহিনীর হেফাজতে থাকা 15 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরো তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ট্রাইব্যুনালের কার্যক্রম কি শুরু হয়েছে? মামলা দুটির সম্পর্কে আমাদের জানাবেন। মারফি, এই যে মিনিট কয়েক আগেই ট্রাইব্যুনালের যে এজলাসে সেখানে নিয়ে যাওয়া হয়েছে আজকে 13 জন যে সাবেক সেনা কর্মকর্তা এসেছেন ট্রাইব্যুনালে তাদেরকে, অর্থাৎ এই যে আওয়ামী লীগের শাসনামলে গুম এবং নির্যাতনের অভিযোগে যে 2টি মামলা হয়েছে সে মামলায় মূলত আজকে তাদেরকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। আমরা দেখেছি যে 10টার কিছুক্ষণ পরপরই তাদেরকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে যে হাজতখানা সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ এই মামলায় আজকে মূলত এর আগে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সেটিরই একটি যে সংক্রান্ত তথ্য বা বিবরণ সেটি তারা আজকে জানতে চাইতে পারেন ট্রাইব্যুনালের যারা বিচারক রয়েছেন তারা। পাশাপাশি এই মামলায় যারা পলাতক রয়েছেন তাদের পক্ষে আজকে স্টেট ডিফেন্সও নিয়োগ হতে পারে, অর্থাৎ তাদের পক্ষে যারা পলাতক রয়েছেন কারা আইনজীবী নিয়োগ পাবে বা কারা আইনি লড়াই করবে সেটি কিছুক্ষণের মধ্যে হয়তো জানা যাবে, কারণ ট্রাইব্যুনালের যে আজকের কার্যক্রম সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। অর্থাৎ এই মামলায় আমরা দেখেছি যে চলতি বছরের 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গুমের এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তার মধ্য থেকে 25 জনই সেনা কর্মকর্তা এবং এর আগেও এই যারা গ্রেপ্তার সেনা কর্মকর্তা রয়েছেন 13 জন তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল 22 অক্টোবর এবং হাজির করার পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন এবং সেনা সদরের যে সাব জেল রয়েছে তাদেরকে সেখানেই রাখা হয়েছে। তবে আজকে তারা একটা আবেদন করেছেন যারা গ্রেপ্তার রয়েছেন তাদের আইনজীবীদের মাধ্যমে যে পরবর্তী দিন থেকে তারা যাতে সশরীরে এসে ট্রাইব্যুনালে হাজির হতে না হয়, তাদেরকে ভার্চুয়ালি যাতে হাজির হওয়ার সুযোগ দেওয়া হয় সেই আবেদনটি তারা করেছেন। তবে কিছুক্ষণের মধ্যেই যে শুনানির কার্যক্রম শেষ হলে আমরা আসলে আরও বিস্তারিত জানতে পারবো। মারফি, বাংলাদেশের সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। সকালে ভুটানের প্রধানমন্ত্রী অবস্থানরত হোটেলে এই সাক্ষাৎ করেন তারা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতারা। এর আগে শনিবার সকালে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তোবগে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ নিয়ে 2টি সমঝোতা স্মারক সই হয়। একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য বছরের পর বছর ধরে কষ্ট করছেন মেহেরপুর পৌরসভার বাসিন্দারা। টিউবওয়েল থেকে যে পানি উত্তোলন করা হয় দুর্গন্ধ এবং আয়রনের কারণে তা পান করা অসম্ভব। এই ভোগান্তি দূর করতে 10 বছর আগে শুরু হয় পানি শোধনাগার তৈরির কাজ। খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা, কিন্তু এখনো পৌরবাসীর ভাগ্যে জোটেনি বিশুদ্ধ পানি।
পানির অপর নাম জীবন, অথচ সেই পানির জন্যই হাহাকার সংগ্রাম। আয়রন আর দুর্গন্ধযুক্ত পানি পানের উপযোগী করতেই দিনের বেশিরভাগ সময় যায় মেহেরপুর পৌরবাসীর। পানিতে ভাই যে পরিমাণ মানে ময়লা আসে, দুর্গন্ধ হয়, পানিতে পাউডার দেয়, এই দুর্গন্ধগুলো ভাই এই পানি মানে কলের পানির চেয়ে তো অবস্থা খারাপ, এই পানিগুলো খাওয়া যায় না। পানিতে সমস্যা, কাপড় চোপড় হলুদ হয়ে যায়, পানি আয়রন গ্যাজা, পানি আমরা খাইতে পারিনি, আইসটি গ্যাস করে। আমাদের এই পানিটা দুর্বল, আমাদের এই পানিটা চালু করার জন্য আমাদের আশেপাশের লোক সবাই খায়, কিন্তু পানিটা সেরকম আসে না। দুর্ভোগ দুর্দশা দূর করতে শহরের ৯ নম্বর ওয়ার্ডে ২০১৫ সালে শুরু হয় ভূগর্ভস্থ পানি শোধনাগারের কাজ। প্রায় ১০ কোটি টাকা খরচ করে বানানো হয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কাজ শেষ হয় ২০২২ সালে। টানা ২ বছর পরীক্ষা শেষে গেল বছর নভেম্বরে পৌরসভার কাছে তা হস্তান্তর করা হয়। পানি শোধনাগারের দিকে তাকিয়ে ১ দশক অপেক্ষা করছে পৌরবাসী, কিন্তু হস্তান্তরের পর ১০ মাস পেরিয়ে গেলেও চালু হয়নি প্ল্যান্টটি। অকেজো পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ বলছে শোধনাগারটি চালু করতে শতভাগ প্রস্তুত। মূল ট্রিটমেন্ট প্ল্যান্টটা চালু অবস্থায় আমরা তাদেরকে হস্তান্তর করেছি। বিভিন্ন সময় এর আগেও তাদেরকে আমরা ট্রায়াল রান করে এটা দেখিয়েছি। তো তারা এখন হয়তো সেটা রক্ষণাবেক্ষণ পরিচালনা করছে এবং এটা ভালোভাবে চালু করছে বা চেষ্টা চালাচ্ছে। কিন্তু উল্টো কথা পৌরসভা কর্তৃপক্ষের। তাদের দাবি যান্ত্রিক ত্রুটির কারণে এখনই চালু করা যাচ্ছে না প্ল্যান্ট। সেই সাথে যুক্ত হয়েছে শোধনাগার পরিচালনায় দক্ষ কর্মীর অভাব। পানির যে প্রেশার, পানির যে চাপ, 10 ইঞ্চি পাইপলাইন, সেই 10 ইঞ্চি পাইপলাইনের প্রেশার নিতে পারছে না। এটা আমার অন্যান্য পাইপলাইন তো অলরেডি ব্লক হয়ে গেছে, 50% বলা যায় ব্লক হয়ে গেছে। যখনই আমরা প্রেশার দিচ্ছি তখন বিভিন্ন জায়গায় লিক হচ্ছে, পানি মিসিউজ হচ্ছে, পানি সাপ্লাই দিতে পারছে না। মেহেরপুর পৌরসভায় প্রায় ১ লাখ মানুষের বসবাস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালতের বিভিন্ন মালামাল হলে নিয়ে আসা এবং মাদ্রাসার ক্যান্টিন বন্ধ করাকে কেন্দ্র করে মারামারির এই ঘটনা বলে জানায় শিক্ষার্থীরা। গভীর রাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করে আলিয়া মাদ্রাসা ও হল এলাকায়। মালামাল বিক্রির এই ঘটনায় ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ ছাত্রদল ও ছাত্র শিবিরের। এই ঘটনায় আলিয়া মাদ্রাসার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীদের একাংশ। হলে অবরুদ্ধ আছেন একাধিক শিক্ষার্থী, এমন অভিযোগ করে শিক্ষার্থীদের আরেকটি পক্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনটা দাবি করি যে আমাদের এই ক্যান্টিন বন্ধ করে দেওয়া হলো নোটিশ ছাড়া কেন, এই একটা কারণ। আর একটা কারণ এখানে অনুমতি ছাড়া রাস্তা অবরোধ করে রেখে গান বাজনা বাজানো হচ্ছে। আর সেকেন্ড, আমাদের যে কারা অধিদপ্তরের যে টিন এবং লোহা যে চুরি করা হচ্ছে, এটার দায়ভার আমরা নেব কেন? চাঁদাবাজি ব্যাপার স্যাপার আছে এখানে। সাবেক যারা ছাত্রলীগ ছিল, যারা অপকর্মের সাথে বেশি জড়িত ছিল, তারা মানে বের হয়ে গেছে। আর তাদের প্রেতাত্মারা যারা ছিল এরা ভিতরে 5 তারিখের পর থেকে এরা হলে থাকে এবং বিভিন্ন সময় আমাদের এখানে পার্শ্ববর্তী বোর্ডে গিয়া ওনারা চাঁদাবাজি করে। পিরোজপুরে স্থানীয়দের গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত অবস্থায় আরও একজনকে আটক করা হয়। ভোরে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে একটি সংঘবদ্ধ দল সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢুকে পরে স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে পিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে গত 13 বছরে 23 কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে সাবেক 2 প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের হিসাব অনুযায়ী 2011 সাল থেকে 2024 জুন পর্যন্ত 22 কোটি 83 লাখ 45,000 টাকা স্কুল অ্যাকাউন্টে উদ্ধৃত থাকার কথা। তবে এখন স্কুলের সকল অ্যাকাউন্টে শূন্য। এ টাকার হদিস জানে না বর্তমানে কর্মরত কেউই। অভিযুক্তরা দিয়েছেন নানা অজুহাত। সব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল 2002 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রথম 1 দশক নিয়মমাফিক চললেও এরপর থেকে মুদ্রার উল্টো পিঠে চলে হরির লুট।
2011 সালে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের অবসরের পর নিয়মের বাইরে গিয়ে প্রধান শিক্ষক হন নন এমপিওভুক্ত সহকারী শিক্ষক আব্দুল মজিদ। বর্তমান শিক্ষকদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় এই পদ পান তিনি। যোগ দেওয়ার পর স্কুলের নিয়মেও পরিবর্তন আনা হয়। ভর্তি ফি 400 থেকে 1000 টাকা নেওয়ার কথা থাকলেও নেওয়া হয় 6 থেকে 10,000 টাকা। এছাড়া 75 থেকে 325 টাকা পর্যন্ত বেতন নেয়ার বিধান থাকলেও নেওয়া হয় 3 গুণ। 2016 সালে আব্দুল মজিদকে অব্যাহতি দেওয়ার পর রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হলেও চলতে থাকে এই চক্র। দুজন হেডমাস্টারের কারণে, তাদের টানাটানির কারণে, তাদের দুর্নীতির কারণে এই প্রতিষ্ঠানটা পিছিয়ে গেছে। আব্দুল মজিদ যে হেডমাস্টার ছিলেন, উনি এসে এককালীন এসে তিনি 73 লাখ টাকা তিনি 3 দফায় তিনি 73 লাখ টাকা উত্তোলন করেছেন। যে পরিমাণে এই প্রতিষ্ঠানটির আয় আমরা করে থাকি, তা দিয়ে এমন কয়েকটি প্রতিষ্ঠান করা সম্ভব। স্কুলের হিসাব শাখার হিসেব অনুযায়ী 2011 সাল থেকে 2024 জুন পর্যন্ত সকল খরচ বাদে 22,83,45,000 টাকা স্কুল অ্যাকাউন্টে উদ্বৃত্ত থাকার কথা। তবে এখন স্কুলের সকল অ্যাকাউন্টই শূন্য। এই টাকার হদিস জানেন না বর্তমানে কর্মরত কেউই। প্রতি মাসে প্রায় আমাদের 24 লাখ 25 লাখ টাকার মতো আয় হচ্ছে। প্রায় 10 লাখ টাকার মতো আমাদের উদ্বৃত্ত থাকতো। যারা ছিলেন পরিচালনা পর্ষদে সাবেক প্রধান শিক্ষক সহ, ওটা ব্যাংকের মাধ্যমে তারা কিভাবে লুটপাট করে নিয়ে গেছে সেটা আমাদের অফিসে কোনো ডকুমেন্টস নাই। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত 2 শিক্ষকই দেন নানান অজুহাত। বলেন এর সাথে জড়িত ছিলেন আরো অনেকে। 11 কোটি টাকা জেলে আছে রকিব সাহেব। এই টিচারদের মধ্যে 2 জন জড়িত, যার জন্য এটা তদন্ত করতে গিয়ে তো মানে তাদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। তার টাকাটা নিয়ে আর উজ্জ্বল নিয়ে গেছে, মিঠুর হাত থেকে উজ্জ্বল নিছে। উজ্জ্বল 2.5 লাখ করে, হ্যাঁ 50,000 উজ্জ্বল নিছে আর এরাও তাই নিছে। সন্টু, খালি এদের কথা বলেন কেন? 2 লাখ করে না, সন্টুর সময় 1 লাখ করে নিছে আর 50,000 সন্টু নিছে, 1 লাখ নিছে এরা এমপি নিছে। অভিযোগ পেয়ে রফিকুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান স্কুলের বর্তমান সভাপতি। তাকে গ্রেফতারও করা হয়েছে, তবে বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। টাকার অঙ্কের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। যে বিষয়গুলো হয়েছে আপনি যদি বলেন, সেখানে নিশ্চয়ই কর্তৃপক্ষ রয়েছে, যেমন দুদক রয়েছে, বনন অধিদপ্তর রয়েছে, তারা যদি ব্যবস্থা গ্রহণ করতে বলে আমি আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সার্বিক সহযোগিতা করব। আসলে উল্লাপাড়াতে বিজ্ঞান স্কুলটা অনেক সুনামধন্য একটা প্রতিষ্ঠান, এটা সকলেই জানে। তো যেহেতু এরকম একটা অভিযোগ আপনি বলছেন, আমার কাছে অভিযোগ আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে উল্লাপাড়া মোমেন আলী বিজ্ঞান স্কুলে 1971 জন শিক্ষার্থী রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। ভয়াবহ বায়ু দূষণের কবলে ইরানের রাজধানী তেহরান। দূষণের মাত্রা ছাড়িয়েছে অত্যন্ত বিপজ্জনক সূচক। বায়ুর গুণমান নির্ধারণকারী এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI সূচক পৌঁছেছে 184-তে। ব্যাপক হারে বেড়েছে শ্বাসকষ্ট সহ ফুসফুস ও শ্বাসনালী সংক্রান্ত সংক্রমণ। ধোঁয়াশায় আচ্ছন্ন বাতাসে দৃষ্টিসীমাও কমে গেছে সড়কে চলাচলকারীদের। 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তেহরানের সব কিন্ডারগার্টেন ও প্রি স্কুল। দূষণ নিয়ন্ত্রণে আনতে জরুরি বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। কট্টর মার্কিন বিরোধী হিসেবে পরিচিত ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের হাত ধরে উত্থান নিকোলাস মাদুরোর। এখন সেই মাদুরোই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ। বাস চালক থেকে হয়েছেন প্রেসিডেন্ট। 1 যুগ ধরে ভেনেজুয়েলা শাসন করা মাদুরোকে উৎখাতে ওয়াশিংটনের একাধিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এমনকি মাদক সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দিতে $50 মিলিয়ন অর্থ পুরস্কারও ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম নেয়া নিকোলাস মাদুরো একসময় ছিলেন বাস চালক। মধ্যবিত্ত পরিবারের সন্তান, আলোচিত সমালোচিত 62 বছর বয়সী এই নেতা গত 1 যুগ ধরে পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলা শাসন করে আসছেন। 90-এর দশকে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাভেজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পান মাদুরো। মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী হুগো শাভেজের হাত ধরেই রাজনীতিতে তার উত্থান। 1999 সালে নির্বাচিত হন গণপরিষদের সদস্য। পরের বছর পার্লামেন্ট মেম্বার হন তিনি। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের দায়িত্ব সামলেছেন। 2006 সালে হন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বস্ত এই সহযোগীকে ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত করেছিলেন হুগো শাভেজ। ক্যান্সারে এই আলোচিত নেতার মৃত্যুর পর তার ইচ্ছে অনুযায়ী অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পান মাদুরো।
নির্বাচনের মাধ্যমে 2013 সালে প্রথম ক্ষমতায় আসেন কমিউনিজম ও সোশ্যালিজমে বিশ্বাসী মাদুরো। পরে 2019 ও 24 সালেও দুবার নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করে ক্ষমতা ধরে রাখেন তিনি, যদিও যুক্তরাষ্ট্র সহ অন্তত 50 দেশ এ দুই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। পূর্বসূরির মতো মাদুরো যুক্তরাষ্ট্রের ঘোর বিরোধী। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন ইরান, রাশিয়া, চীন, তুরস্কের মতো দেশগুলোর সাথে। ভেনেজুয়েলার বর্তমান সরকার তাই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোকে মদদ দেওয়া সহ যুক্তরাষ্ট্রের নানা গোপন পরিকল্পনা সফল হয়নি, এমনকি ব্যর্থ হয়েছে তাদের মদদে সামরিক অভ্যুত্থানের চেষ্টাও। 2020 সালে মাদক চোরাচালানের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে মাদুরোকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 50 মিলিয়নে। এবার মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার আশপাশে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ক্যারিবিয়ান সাগরে চালাচ্ছে একের পর এক হামলা। ধারণা করা হচ্ছে মাদুরোকে উৎখাতে দেশটিতে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন গণমাধ্যমের খবর, মার্কিন হামলার শঙ্কায় এরই মধ্যে নিজের নিরাপত্তা বাড়িয়েছেন লাতিন দেশটির প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল। দেশটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। হাত ইয়াইয়ে প্রদেশে 3 দিনে রেকর্ড করা হয়েছে 595 মিলিমিটার বৃষ্টিপাত। ভারী বর্ষণের কারণেই সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। শুক্রবার থেকে অবনতি হতে থাকে বন্যার পরিস্থিতি। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ বাসিন্দা। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি না থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। নিরাপত্তাজনিত কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। চরমে পৌঁছেছে জনদুর্ভোগ। শনিবার বিকেলে প্রদেশটির 16টি জেলার মধ্যে 13টিকে দুর্যোগ কবলিত অঞ্চল বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার ও বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণের মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনী।